Nourish Health Center. Holistic health care for your family. Be healthy naturally. এই যে বললাম তো একটু আগেই তো আলোচনা করলাম ব্যথার বিষয়টা নিয়ে। প্রথম কথা হচ্ছে শীতের সময় আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়, এই জন্য ব্যথাগুলো বাড়ে। সুতরাং শীতের সময় ওয়ার্ম থাকা এবং এক্সারসাইজ করা এর বাইরে ব্যথা কমানোর কোনো সুযোগ নাই। হাড় ক্ষয়ে যাওয়া তো একটা রোগ, সেটা তো প্রোটেক্ট করতে হবে আপনাকে। হাড় ক্ষয়ে যাওয়া তো একটা অসুখ। হাড় উৎপাদনের জন্য কিন্তু ভিটামিন ডি প্রয়োজন। ভিটামিন ডি ছাড়া আপনার হাড় তৈরি হবে না, হাড় গঠন হবে না, হাড় মজবুত হবে না। না, মজবুত হবে। আপনার এখন হাড় ভঙ্গুর হয়ে গেছে, 30-এর পরে হাড় মুড়মুড়ে হয়ে যায়, অল্পতেই ভেঙে দেয়, হাড়ের ডেন্সিটি কমে যায়, ঠিক আছে, ঘনত্ব কমে যায় হাড়ের। দেখবেন কিছু গরুর হাড়টার বা ছাগলের হাড়টা ফালানো দেখবেন মাঝখানে ফুটো 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 ওইরকম হয়ে যায়। এইটা প্রোটেকশনের জন্য আপনাকে ভিটামিন ডি ওই যে রোদ থেকে নিতে হবে, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে, দরকার পড়লে ভিটামিন সাপ্লিমেন্টারি নিতে হবে। ভিটামিন ডি ওই যে বললাম 40,000, 50,000, 20,000 এরকম আইইউ আছে, এক একজনে এক এক রকম করে নিতে হয়। ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন, কিন্তু মনে রাখতে হবে যদি কেউ সাপ্লিমেন্টারি ওষুধ খেতে চান তাহলে ডাক্তারের পরামর্শে খেতে হবে। কারণ ভিটামিন ডি এমন একটা ভিটামিন যেটা শরীরে না থাকলে সমস্যা, বেশি হয়ে গেলেও সমস্যা। সেই জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন আপনারা যদি কারো সেরকম দরকার হয়। আর সেটা লাগলে আমাকেও বলতে পারেন, আমরা বলে দিতে পারবো যে কার কতটুকু কয়দিন খাওয়া দরকার। আচ্ছা, গ্যাসের প্রসঙ্গে আসি। আমরা যদিও আজকে আমাদের আলোচনার বিষয়টা ছিল আসলে শুধু শীতকালীন রোগ প্রতিরোধের নিয়ে, গ্যাস নিয়ে আমাদের আলাদাভাবে আমরা কোনো একদিন হয়তো বলবো। আমাদের ইচ্ছা ইস্যু ভিত্তিক আলোচনাই করা। তারপরেও আজকে যেহেতু সবাই গ্যাস গ্যাস করছেন, প্রথম কথা হলো বাঙালির গ্যাস কোনোদিন ভালো হবে না। এর প্রথম কারণ হচ্ছে বাঙালির ফুড হ্যাবিট ভালো না, খাবারের অভ্যাস ভালো না। বাঙালির যত রকম অখাদ্য কুখাদ্য আছে সেগুলো খায় এবং ভালো খাবার খারাপ করে খায়। দ্বিতীয় কারণ হচ্ছে বাঙালির রন্ধন যে প্রক্রিয়া, কুকিং প্রসেস, এটাও ভালো না। বাঙালির কাছে দুটো জিনিস গুরুত্বপূর্ণ। আমি দেখছি খাবারের আগে সবাই চোখ দিয়ে দেখে, না কি রান্না হলো সেটা না, রং কেমন, এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? মাংসের রং লাল টকটকা না হলেই ভাল লাগে না। চোখ মাংস ধরেন সাদা সাদা দেখা ভাল লাগবে না। প্রথম খায় চোখ দিয়ে, বাঙালি প্রথম খায় চোখ দিয়ে, শরীর মরির পরে যেটা চোখে ভাল লাগবে দেখতে সেটা আগে খাবে, এরপর জিহ্বায় দিয়ে দেখবে যে স্বাদ কেমন। যদি স্বাদ ভালো না হয় তাহলে সে খাবারও বাঙালি খাবে না, তো যত উপকারী থাক না কেন। আর যদি স্বাদ ভালো হয় তো সেটা যদি ডাক্তার বলে যে এটা খালে কিন্তু তুমি 1 ঘন্টা মরে যাবা, তাহলে তা মরবো, তাতে সমস্যা নেই, তোমার এটা খায় না। কালা ভুনা না খেয়ে আমি মরবো না, কামরুলের চুই ঝাল না খেয়ে আমি ওঠবো না। এখন বিষয়টা হচ্ছে কি, আপনাকে যদি গ্যাস মুক্ত থাকতে হয়, বা আমি আগের দিন বলেছিলাম যে বাংলাদেশের মতো একটা গরিব দেশে প্রতি বছর 1,000 কোটি টাকার গ্যাসের ওষুধ বিক্রি হয়। চিন্তা করতে পারেন আপনি, 1,000 কোটি টাকা আপনার আমার কাছ থেকে কিন্তু চলে যাচ্ছে, টের পাচ্ছেন না। ডেলি একটা 5 টাকা 7 টাকা দামের ক্যাপসুল খাচ্ছেন, 2 বেলা করে, গায়ে লাগতেছে না। বছর শেষে হিসেব করে দেখেন কত টাকার গ্যাসের ওষুধ খেয়েছেন। সিম্পলি আমরা যদি আমাদের কিছু হ্যাবিটকে ঠিক করতে পারি তাহলেই কিন্তু গ্যাস থেকে বেরোয় আসা সম্ভব। সেটা একটা লম্বা আলোচনা, আজকে করতে গেলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, শুধু সেটা আমরা আরো দীর্ঘ আলোচনা করব। শুধু এটুকু আমি বলে রাখি আজকে। প্রথম কথা হলো ফাস্ট ফুড দোকানের এই যে জাঙ্ক ফুড, মানে বিস্কুট, চানাচুর, ফুচকা, পুরি, এগুলা যতটা পারা যায় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এটা গেল এক। দ্বিতীয়ত হলো খাবারের টাইমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ ধরেন আজকে সকাল 9টায় আপনি সকালের খাবার খেলেন, শরীর হচ্ছে একটা বায়োলজিক্যাল ক্লক, শরীরের একটা নিজস্ব ঘড়ি ব্যবস্থাপনা আছে। যাদের ঘুম ঠিকঠাক হয় তারা জানেন যে একটা নির্দিষ্ট সময় কিন্তু আপনার ঘুম আসবে, আবার ঠিক এক সময় আপনি জেগে ওঠেন। যাদের ঘুমের সাইকেল নষ্ট হয়ে গেছে তাদের কথা বাদ, যাদের সাইকেল ঠিক আছে তাদের এরকম হয়। কারণ শরীর ওর আলাদা ঘড়ি দেখে নাও, ও ভেতর থেকে ওর মতো করে একটা নির্দিষ্ট সময় আপনার খিদা লাগে। সবার কিন্তু এক সময় খিদা লাগে না। কার কখন খিদা লাগে, যে যখন খায় তার তখন খিদা লাগে। শরীর এটা বোঝে, শরীর এটাকে বলে বায়োলজিক্যাল ক্লক, শরীরের নিজস্ব ঘড়ি। তাহলে আজকে সকাল 9টার সময় আপনি যখন ব্রেকফাস্ট করলেন, খাবার খেলেন, ব্রেইন তখন সিগন্যাল দিল, যখনই আপনি খাবারটা মুখে দিবেন 50% হজম হয় কিন্তু মুখের মধ্যে। আমরা সবাই মনে করে কি খাবার হজম হয় বোধহয় পেটে, এটা একটা ভুল ধারণা। খাবার হজম হওয়া শুরু হয় মুখ থেকে, মুখের লালা ওর সাথে মিশ্রিত হয়ে
হজমের প্রক্রিয়াকে শুরু করে, এরপরও সারা পথ যেতে যেতে হজম হতে হতে যায়, পাকস্থলী পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে সে অলমোস্ট হজম হয়ে যায়। কিন্তু আমাদের খাবার একদম আস্ত অবস্থায় পাকস্থলীতে পৌঁছায়, তার কারণ আমরা ঠিক মতো চাবাই না চাবানোর ফলে খাবারটা, পাকস্থলীর তো দাঁত নাই, পাকস্থলীর তো কোনো দাঁত নাই, তাহলে পাকস্থলী খাবার হজম করবে কি করে? তাহলে আপনার দাঁতগুলো দিছে খাবারটারে যেন ভেঙে চুরে আপনি তছনছ করে দেন, পাকস্থলী শুধু হজম করবে। পাকস্থলীর কোনো ক্ষমতা নাই ওই এত বড় একটা ভাত, ওইটারে ও ভাঙে চুরে, ওর অনেক সময় লাগে। সেই জন্য আপনি দুপুর 2টোয় খালি বিকেল 5টা পর্যন্ত পেট ভরা ভরা মনে হয়, কারণ পাকস্থলী হজম করে উঠতে পারতেছে না, তো দাঁত নাই। তাহলে আমরা দাঁত দিয়ে প্রথম শুরু করতে হবে হজমটা। বলা হয় একটা খাবারকে, এক নলা বলেন, নেলা বলেন, যাই বলেন, একবার আমরা যে মুখে খাবারটা দেই বা এক টুকরা বিস্কুট আমি মুখের মধ্যে দিলাম, এইটা অন্তত 16 বার চাবানো উচিত। কারণ 32টা দাঁত না, 32টা দাঁত তো, তাহলে 2 পাটিতে মিলায় 16টা, তাহলে এর ব্যবহার 16 বার। এই 16 বার চাবায় তারপরে আপনি হজম করুন। যার দাঁত নেই সে তো লিকুইড খাবার খাবে, সে তো বাইরেতে চাবানো খাবার খাবে, সে কি আস্ত খাবার খাবে নাকি? অধিকাংশ মানুষই কিন্তু এই চাবায় না। আচ্ছা, হজম না হওয়ার আর একটা বড় কারণ আছে, দেখেন আপনারা খেয়াল করবেন নিশ্চয়ই, যে খাবারটা আপনার পছন্দের খাবার, যে খাবারটা আপনি খেতে পছন্দ করেন এবং আপনার তখন যদি ক্ষুধা লাগে, তাহলে ওই খাবারটা দেখা মাত্রই আপনার জিহ্বায় পানি চলে আসবে, আমরা যেটাকে লালা বলি, আসে না? রাখলেই চলে আসে। আর তেঁতুল দেখলি নাকি মেয়েদের একটু বেশি আসে শুনেছি। দেখবেন যার মুখে যত বেশি লালা তার হজম তত ভালো হয়, যার মুখে লালার পরিমাণ কম তার হজম কম হয়, কারণ লালা হচ্ছে হজমের একটা উপাদান। লালা কিন্তু অনেক উপকারী, জানেন না? ছোটবেলায় দেখছেন না, লালা কেটে গেলে আমরা লালা লাগাই, যার লালা তার, আর একজনটা লাগালে কিন্তু হবে না। সুতরাং লালার কিন্তু কিছু জীবাণুনাশক গুণ আছে, না হলে অ্যান্টিসেপটিক, সুতরাং লালা কিন্তু উপকারী। তাহলে এই লালাটার আমরা পর্যাপ্ত ব্যবহার করছি না, 1 নাম্বার, চাবাচ্ছি না ঠিক মতো। আচ্ছা, এবার আসেন, ওই যে 9টার সময় আপনি যখন খাইলেন, তখন আপনার ব্রেইন পাকস্থলীকে সিগন্যাল পাঠালো যে তুমি শিগগিরই, খাবার যাচ্ছে, তুমি শিগগিরই কিছু জুস পাঠাও, যে জুসগুলো খাবারকে হজম করবে। তার মধ্যে অনেক ধরনের অ্যাসিড আছে, তার মধ্যে ডাইজেস্টিভ জুস আছে, অনেক কিছু আছে। এই খাবারগুলো, ওই যে বললাম দাঁত নাই তো, ও এই খাবারগুলো দিয়ে হজম করে। এর মধ্যে সালফিউরিক অ্যাসিডও আছে। সালফিউরিক অ্যাসিড হচ্ছে এরকম একটা অ্যাসিড, যে অ্যাসিড হাতের উপরে যদি আমি এখানে 1 ফোঁটা দেই, এই পাশ থেকে সেই ফোঁটাটা বেরিয়ে যাবে, হাত ফুটো করে এই পাশ থেকে সেই ফোঁটা বেরিয়ে যাবে। এতটা পাওয়ারফুল একটা অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডও এই যে ডাইজেস্টিভ জুস যেটা খাবারকে হজম করে তার মধ্যে থাকে, সালফিউরিক অ্যাসিডও ওর মধ্যে থাকে। তাহলে এবার আপনি যখন খাবারটা দিলেন, এই সব জুস বের হলো, তার মধ্যে সালফিউরিক অ্যাসিডও আছে, খাবার হজম হয়ে গেল, আপনার কোনো সমস্যা হলো না। এবার পরের দিন আপনি 9টার সময় খাচ্ছেন না, 9টা বেজে গেছে, আপনার দেহ ঘড়ি যেটা, সে কিন্তু কালকের সময়টা মাথায় রাখছে, সে তো আর ঘড়ি দেখে না, সে 9টা তার মতো করে হিসাব করছে। তখন কিন্তু ব্রেইনকে সে খাবার সিগন্যাল পাঠাইছে, পাকস্থলীতে ডাইজেস্টিভ জুস নির্গত হয়ে গেছে। আপনারা দেখবেন যে যখন খিদা লাগে তখন যদি আপনি না খান, কিছুক্ষণ পরে কিন্তু পেট মোচড়ায়, পেটের মধ্যে ব্যথা করে না? আরে গ্যাস তো বাদ দেন, আপনি পেটে মোচড়ায় না, ব্যথা করেন, একটা অস্বস্তি লাগে না? কারণ কি জানেন? কারণ হচ্ছে ওই যে আপনি ওই সময় খান কিন্তু আজকে খান নাই, আপনার পেটে কিন্তু ওই জুসটা বেরিয়েছে পাকস্থলীতে, এবং ওই যে বললাম ওর মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে, ওই সালফিউরিক অ্যাসিড তখন পাকস্থলীতেই অ্যাবজর্ব হয়ে গেছে। তার মানে ওই পাকস্থলীতে তখন ছিদ্র তৈরি হয়ে গেছে, আলসার হয়ে গেছে, যেটাকে আমরা বাংলা ভাষায় মানে ডাক্তারি ভাষায় বলতেছি আলসার, মানে পাকস্থলীতে ক্ষত তৈরি হওয়া। ম্যাক্সিমাম গ্যাস বলে ডাক্তারিতে কোনো রোগ নাই, পেপটিক আলসার বা ডিউডেনাল আলসার বলি আমরা। এই আলসারের কারণেই গ্যাস হয়, এবং আলসার হয় কেন এবার বুঝাই বললাম, যে ঠিক মতো আমরা যদি টাইমলি না খাই তাহলে কিন্তু আমার আলসার তৈরি। কি খাবো সেটা তো পরের কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ঠিক সময় খাওয়া, তারপরে কিছু রুলস মেনে চলা। যেমন একেবারে পেট ভর্তি করে না খাওয়া, 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, এটা হচ্ছে ফর্মুলা। পেট ভর্তি করে না খাওয়া, আমরা তো ভালো খাবার হলে গলা বন্ধ খাই, যে খাবারই হোক, আপনার যখন 70% ক্ষুধা মিটে যাবে তখনই খাওয়া বন্ধ করে দিতে হবে, যত দামি খাবারই হোক না কেন। আমাকে যারা চেনে তারা জানে যে আমাকে জোর করে কখনো কিছুই খাওয়ানো যায় না, পৃথিবীর যত দামি খাবার হোক না কেন। তাহলে পেট ভরে খাওয়া যাবে না, এবং খাওয়ার সময়টা ঠিক রাখতে হবে। 3 বারের খাবার 5 বারে খেতে হবে। তার মানে সকালে, দুপুরে, রাতে আপনি যে পরিমাণ খাবার খান, এই খাবারটাকে যদি আপনি 5 ভাগে ভাগ করেন, তাহলে সকালে এবং দুপুরের মাঝখানে যে অংশটা, এই অংশটা আবার কিছু একটু খাবেন। তার মানে পেট যেমন ভরা যাবে না, পেট আবার একদম খালিও করা
করা যাবে না, কারণ পেট একদম খালি হয়ে গেলে আবার ওই গ্যাসগুলো বেরিয়ে তখন পাকস্থলীকেই খেয়ে ফেলতে চায়। এই জন্য পেট একদম খালি রাখা যাবে না। তখন আপনি যাই পারেন কিছু একটা খেয়ে পানি খাবেন, যদি কখনো একদম খালি হয়ে যায় কোনো কারণে। যে আমরা সবসময় বলি যে সকালে খেলেন, আপনি দুপুরে খেলেন, এর মাঝখানে একটা হালকা স্ন্যাক্স নেবেন। এই স্ন্যাক্সটা সবচেয়ে বেশি প্রেফার করি আমরা ফল জাতীয় খাবার। একটা কলা খেতে পারেন, একটা ক্ষীরই খেতে পারেন, শশা খেতে পারেন, একটা যখন যে ফল হাতের কাছে আছে, মুড়ি বিস্কুট খান, অসুবিধা নেই, বাট কম খাওয়াই ভালো। আর আমরা বলছি ফার্স্ট অ্যাভয়েড করি বিস্কুট গ্যাস। এখন এই গ্যাসের দুইটা ধরন আছে, একটা হচ্ছে কারো উপর দিকে আসে, যেটা উনি এখন হলো, আবার কারো আছে নিচের দিকে বেশি যায়। আর কারো কারো ক্ষেত্রে এটা আরো জটিল, হার্ট বার্ন, গলা বুক জ্বলে। যখনই বুঝতে হবে যে কারো গলা বুক জ্বলে গ্যাসের কারণে, তখন বুঝতে হবে যে তার মোটামুটি অবস্থা খারাপ, এটাকে রিফ্লাক্স ডিজিজ বলে, কিছুটা আটকে আছে। হ্যাঁ, সো অনেকটা ধরন আছে। তো এইটা গেল বেসিক জায়গা। এই জায়গাগুলো যদি আপনি ঠিক না করতে পারেন, তাহলে পৃথিবীর কোনো জিনিসই আপনাকে গ্যাস মুক্ত রাখতে পারবে না। গ্যাস হওয়ার আরেকটা প্রধান কারণ হচ্ছে রেগুলার বাওয়েল না হওয়া, অর্থাৎ ঠিকঠাক মতো মল ত্যাগ না করা বা প্রতিদিন পায়খানা ক্লিয়ার না হওয়া, তাহলেও কিন্তু আপনার গ্যাস তৈরি হয়। আপাতত আপনারা যারা খুব বেশি গ্যাসে ভোগেন, তারা দুটো জিনিস ট্রাই করতে পারেন। আরো অনেক ফর্মুলা আছে, আমি আপাতত দুটো বলে যাই। একটা হলো রাতে ঘুমানোর সময় 1 গ্লাস ওয়ার্ম ওয়াটারের মধ্যে, মানে উষ্ণ পানির মধ্যে 2 চামচ ইসবগুলির ভুসি গুলে দিয়ে 5 মিনিটের মধ্যেই খেয়ে নেবেন। ভিজায় রাখবেন না, গুলে 5 মিনিটের মধ্যে বা তাৎক্ষণিক খেয়ে নেবেন, খেয়ে ঘুমায় পড়বেন। এটা গেল একটা। এতে আপনার বাওয়েলটা ক্লিয়ার হবে। বাওয়েল ক্লিয়ার হলে খিদা ঠিকঠাক মতো লাগবে এবং গ্যাস কম। আর রাত্রে ঘুমানোর সময় একটা গ্লাসে 1 গ্লাস পানির মধ্যে 1 চামচ মেথি ভিজায় রেখে দিবেন। সকালে উঠে খালি পেটে ওই মেথি ভিজানো পানিটা এবং মেথিটা খেয়ে নেবেন চাবায়। আপনি যদি আপনার ফুড হ্যাবিট, আমাদের রান্নার হ্যাবিট, সারা পৃথিবীতে আপনারা যারা ইউটিউব দেখেন, দেখবেন আমাদের দেশের পাহাড়িরা কিন্তু অলমোস্ট সিদ্ধ করে খায়, জাস্ট সিদ্ধ করে, একদম সবুজ সবজি, সবুজ রং, ওই অবস্থায় ওরা কিন্তু খাচ্ছে, এবং ভর্তা টর্তা বেশি খায় ওরা। আর বিদেশিরা তো মানে ওরা তো বলতে গেলে একেবারে শুধুই বয়েল খায়। ওরা তেল খায়, বড় জোরে একটু অলিভ অয়েল, এবং সেটা রান্নার পরে কাঁচা অবস্থা ছিটিয়ে দেয়। আমাদের এই যে রান্নার প্রসেস, আগে তেল গরম করে তার মধ্যে মশলা দিয়ে কষায়, ভুনা করে তারপরে তরকারি দিয়ে, ওই জায়গাটাই সমস্যা হয়ে যায়। ওই যে তেল যখন জাল দেওয়া হয় মশলাটা, তখন ওইখানে এক ধরনের টক্সিন তৈরি হয়ে যায়, যেটা আপনার গ্যাস উৎপাদন করবেই, কোনো উপায় নেই ঠেকানোর। আচ্ছা, সিদ্ধ সবচেয়ে বেটার হচ্ছে সিদ্ধ। আমাদের এই সাবকন্টিনেন্টের, এই বাংলাদেশ, ভারত এবং এই সাবকন্টিনেন্টের মানুষের গ্যাসের সমস্যার মূল কারণ হচ্ছে আমাদের কুকিং প্রসেস এবং আমাদের ফুড হ্যাবিট। আমরা কাঁচা সবজি, আর একটা জিনিস সবার চেষ্টা করা উচিত, দেখেন মানুষ কিন্তু প্রকৃতির সন্তান, মানুষ আলাদা কোনো গ্রহ থেকে তো আসেনি। এই প্রকৃতিতে মানুষ ছাড়া আর কোনো প্রাণীকে রান্না করে খায়? পৃথিবীর কোনো প্রাণী কিন্তু রান্না করে খায় না, শুধু মানুষ রান্না করে খায়, যার ফলেই মানুষের এত রোগ। ওই যে ফুড হ্যাবিট বললাম, আমাদের পূর্বপুরুষরাও কিন্তু কাঁচাই খেত, তাই না? মানুষ তো রান্না শিখেছে সেদিন। সুতরাং আমাদের উচিত হচ্ছে চেষ্টা করা যতটা সম্ভব কাঁচা খাওয়া যায়। যেগুলো আমি বলছি না যে সবকিছু আপনি কাঁচা খাবেন, যেমন আমরা শশা কাঁচা খেতে পারি, আমরা টমেটো কাঁচা খেতে পারি। দেখেন, চাল কুমড়ার নাম তো আপনারা অনেকেই শুনে, রান্না করে খান, আপনারা মোরাব্বা করে খান, অনেক রকম খান, কিন্তু চাল কুমড়ার রস, এই যে আপনার যে অসুখ হয়েছে না, ডিমেনশিয়া, ভুলে যান সবকিছু, এর একমাত্র ওষুধ হচ্ছে চাল কুমড়া, কাঁচা চাল কুমড়ার রস। আপনি প্রতিদিন 1 গ্লাস করে কাঁচা চাল কুমড়ার রস খাবেন, 1 মাস পরে আপনি মিলাবেন আপনার আগে মনে রাখার ঘটনা আর এখন মনে রাখার ঘটনা। এত উপকারী চাল কুমড়ার রস। আমরা স্কুল গোয়িং চিলড্রেনদের, আমরা বলি স্কুল গোয়িং চিলড্রেনদের, যারা স্কুলে যায় বাচ্চারা, তাদেরকে প্রতিদিন কাঁচা চাল কুমড়ার রস খাওয়ানো উচিত, তাতে তাদের ব্রেইন শক্তি বাড়ে। তাহলে তারপর পালং শাক, যাদের ইউরিক অ্যাসিড বেশি এবং ডায়াবেটিস আছে তারা বাদে, বা কিডনির সমস্যা আছে তারা বাদে, বাকিরা পালং শাকের জুস করে খেতে পারেন। হ্যাঁ, কাঁচা প্রতিদিন খাওয়ার দরকার নেই, আপনি মাঝে মধ্যে খান। তাতে কি দেখেন, আপনি রান্নায় হয়তো আধা কেজি পালং শাক কিনেছেন, বাড়ির 5 জন লোকে মিলে খাইছেন। আমাদের আরেকটা জিনিস যেটা করা দরকার গ্যাস কমানোর জন্য, সব থেকে জরুরি, সারা পৃথিবীতে খেয়াল করে দেখবেন কেউ কিন্তু ভাত খায় না, এই বাঙালি ছাড়া আর এই ইন্ডিয়ানরা ছাড়া আর কেউ কিন্তু ভাত খায় না, আমরাই শুধু ভাত খাই। তাও ছোটবেলায় যাই হোক লাল চাল মাল ছিল, অত বেশি ক্ষতি হতো না। এখন তো চাল পালিশ মালিশ করে 28 টাকার চাল 70 টাকা বানায় ফেলেছে। আমরা বোকা জাতি, তাই খাচ্ছি। মোটা চাল নাকি গলাতে যায় না। এখন আমি সবসময় বলি যে আমাদের ডাইনিং টেবিলে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা গামলায় ভাত রাখি, বাটিতে তরকারি রাখি, আর আরেকটা ছোট, তার চেয়েও ছোট একটা বাটিতে সালাদ রাখি। নিয়মটা হওয়া উচিত গামলায় তরকারি,
ছোট একটা বাটিতে ভাত, তার থেকে একটু বড় গামলায় সবজি, মানে সালাদ। এইটা যদি আপনারা করতে পারেন যে আপনি খাবার সময় প্রচুর পরিমাণে সালাদ খাবেন, কাঁচা টমেটো, খিরাই, পেঁয়াজ, এবং সালাদ একটা ডিশ কিন্তু জানেন, 5 স্টার হোটেলে এক প্লেট সালাদের দাম 4000-5000 টাকা। সালাদ একটা ডিশ, আলাদা একটা খাবার। পৃথিবীর বহু জাতি রাতের বেলায় সালাদ খায়, অনেক কায়দা কানুন করে খায় অবশ্য, সেটা অনেক টেস্টি করে, তার সাথে অনেক কিছু মিশাই টিশাই দিয়ে। তাহলে চেষ্টা করা যে আমরা যত বেশি পারি এই কাঁচা জিনিসটা খাওয়ার চেষ্টা করব। এই যে এখন টমেটোর সময় আমরা ম্যাক্সিমাম টমেটো রান্না করে খাই, আমরা চেষ্টা করি ডেইলি একটা দুটো টমেটো কাঁচা খেতে, তাহলে অনেক বেশি পুষ্টি পাবো। এবং পাকস্থলীর জন্য এটা হজম করা খুবই সহজ। রান্না করা সবজি ওর জন্য যত সহজ, আপনি একদিন ফল খেয়ে দেখেন, আপনি একদিন সারাদিন শুধু ফল খেয়ে দেখেন যে গ্যাস কত কম হয় আপনি। আচ্ছা, আর একটা কথা আমরা বলি, আজকে একদিনে তো সব কথা বলা যাবে না। সুস্বাস্থ্যের জন্য ফাস্টিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফাস্টিং মানে বুঝেন না খেয়ে থাকা, আপনারা যেটা উপোস বলেন, আমাদের ধর্মে আছে রোজা, কিন্তু এর কোনোটাই আসলে ফাস্টিং না, মানে মেডিকেল ফাস্টিং না। মেডিকেল ফাস্টিং হচ্ছে দুই রকম, একটা হচ্ছে টোটাল ফাস্টিং, আর একটা হচ্ছে ওয়াটার ফাস্টিং। টোটাল ফাস্টিংটা হচ্ছে এরকম যে আপনি 24 ঘন্টা কিছুই খাবেন না, এটা মাসে একদিন হতে পারে, 15 দিনে একদিন হতে পারে, যে আপনি কিছুই খাবেন না সকাল 10টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত। প্রথম দিকে আপনি 12 ঘন্টা করেন, পরে আস্তে আস্তে এটা বাড়ায় 24 ঘন্টা করেন, মাসে একদিন করেন। অথবা আবার এরকম করতে পারেন যে একটা দিন এই 24 ঘন্টা আপনি শুধু পানি খাবেন বা হয়তো কাঁচা কিছু সবজি খাবেন, কিন্তু কোনো রান্না ভারী জিনিস খাবার খাবেন না। এটা কি হয়, পাকস্থলীতে রেস্ট পায়, কারণ সব জিনিস তো রেস্ট দরকার আছে। আমরা যে মেশিন চালাই, যা কিছু চালাই, আমরা বলি না একটু রেস্ট দে, একটানা চললি। এই ফ্যানটা যদি একটানা চলে, এর একটা আয়ুষ্কাল ধরা আছে, এই লাইটের একটা আয়ুষ্কাল ধরা আছে, কিন্তু লুমেন আওয়ার বলে এটাকে। এই লাইটটা কত ঘন্টা জ্বলবে, ধরেন 10,000 ঘন্টা এর লুমেন আওয়ার, লাইফ টাইম। তাহলে আপনি যদি একটানা জ্বালায় রাখেন, 10,000 ঘন্টা পরে বন্ধ হয়ে যায়। যদি ডেলি 1 ঘন্টা করে জ্বালান, হয়তো 100 বছর চলবে। তাহলে আপনার স্টমাকের একটা ক্যাপাসিটি আছে, একটা লাইফ টাইম আছে। আমি সবসময় একটা কথা বলি, ধরেন উপরওয়ালা আপনারা যখন বানাইছে, তখন আপনার জন্য হয়তো 50 কেজি মাংস বরাদ্দ করে পাঠাইছে, যে আপনি সারা জীবনে আপনার আয়ু দেওয়া হয়েছে 100 বছর আর 50 কেজি মাংস দেওয়া হয়েছে। আপনি কি করলেন, আপনি 30 বছরের মধ্যে 50 কেজি খেয়ে ফেললেন, 30 বছরের মধ্যে আপনি 50 কেজি মাংস খেয়ে ফেললেন। দাওয়াতে যে যেখানে পাচ্ছেন, যে মোটামুটি একদম টাইনে দিয়ে গলা পর্যন্ত খেয়ে ওই আপনার কোটা পুরে ফেলেছেন। তাহলে কোটা পুরে ফেললে তো আপনার বাঁচার অধিকার নাই, আপনার বরাদ্দ শেষ। তাহলে আপনার আয়ু ছিল 100 বছর, খাবার বরাদ্দ ছিল 50 কেজি, 50 কেজি আপনি 30 বছরে খেয়ে ফেলেছেন। এরপরে কি হবে, আপনার ডায়াবেটিস হবে, আপনার কিডনিতে সমস্যা হবে, আপনার লিভারে সমস্যা হবে। ডাক্তার লম্বা লিস্ট ধরায় দেবে, খাওয়া যাবে না, খাওয়া যাবে না, খাওয়া যাবে না, খাওয়া যাবে না, খাওয়া যাবে না। তাহলে ওই বাইসে থাকা আর মরে যাওয়ার মধ্যে তফাৎ। সুতরাং আমরা যদি আমাদের স্টমাককে একটু রেস্ট দিতে পারি মাঝে মধ্যে, তাহলেও কিন্তু আমার এই যে তখন স্টমাক নিজে নিজেকে সুস্থ করে, আমাদের শরীর কিন্তু নিজে নিজেকে সুস্থ করতে পারে। যে আমরা ঘুমাই, তখন কিন্তু আমাদের ব্রেইনের যে কোষগুলো, প্রতিদিন আমাদের শরীরে কিন্তু লক্ষ লক্ষ কোষ মারা যায়, আবার উৎপন্ন হয়। সেটা যদি না হতো, তাহলে আমরা অনেক আগেই মরে যেতাম। এই ব্রেন সারাদিনে নতুন কোষ উৎপন্ন করতে পারে না, যখন, কারণ ব্রেন তো কাজ করতেই হয় সবসময়। এই যে আমি এখন কথা বলতেছি, আমার ব্রেনের মধ্যে কত কিছু চলতেছে জানেন, বা আপনার সবার ব্রেন কিন্তু কাজ করে, দেখা যাচ্ছে না। এই ব্রেন কাজ করে, রেস্ট পায় হচ্ছে শুধু যখন আমরা ঘুমাই, তখন সে তার যে কোষগুলো সারাদিন মরছে কাজ করতে করতে, সেগুলোকে সে আবার গঠন করে, আবার করে। এই জন্য বাচ্চাদেরকে বেশি বেশি করে ঘুমাতে বলা হয়, কারণ তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য ঘুমটা দরকার। এবং মানুষেরও কিন্তু, মানুষ না খেয়ে বাঁচে 3 মাস, আর না ঘুমায় বাঁচে 11 দিন। একটা মানুষকে যদি টোটালি না ঘুমাতে দেওয়া হয়, তাহলে সে 11 দিন বাঁচে। আর যদি কিছুই তাকে না খেতে দেওয়া হয়, এমনকি পানিও, তাহলেও সে 3 মাস বাঁচে। তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? এটা তো জঘন্য একটা প্র্যাকটিস। এই আধুনিক হওয়ার ফলে, এই যত বেশি আধুনিক আমরা হইছি, তত বেশি রোগ ব্যাধি বাড়ছে। যারা একটু বয়স্ক আছেন তারা জানেন যে ছোটবেলায় কিন্তু এত রোগ ব্যাধি ছিল না। এবং আমরা বলি যে 80% রোগ হচ্ছে আমাদের অর্জিত রোগ, আমরা যেগুলো অর্জন করেছি। ঠিক আছে, তাহলে আপাতত আজকে আমরা এখানে শেষ করি মনে হয়, অনেক হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আরো বেশি মানুষজনকে ইনভলভ করা যায় কিভাবে। আজকে পুরুষ অনেক কম এসেছিল, কিছু মেয়েরা এসেছিল, তারাও আবার তাদের ব্যস্ততার জন্য সন্ধ্যার পর চলে গেছে। তাহলে আমরা নেক্সট প্রোগ্রামটা যখন করব, তখন আমরা এটা একটু মাথায় রাখবো যে কখন। তবে আজকের যে উপস্থিতিটা খুব বেশি আশাব্যঞ্জক ছিল না, অ্যাটলিস্ট আমি আশাও করিনি যে আজকে প্রথম দিনই অনেক মানুষ আসবে, এটা আশা করার কোনো দরকার, মানে বাড়তি হয়ে যাবে আর কি।
সো আমরা মেসেজগুলো যদি পৌঁছাতে পারি সব জায়গায়, এবং এই আলোচনাগুলো যদি কার্যকরভাবে মনে হয় যে না এগুলো আমাদের আরো বেশি দরকার, তাহলে আমরা এই একটা জায়গায় কেন্দ্রীভূত না থেকে ওই যে বললাম যে একটু ছড়াই ছিটাই যদি করা যায় বিভিন্ন জায়গায়, তাহলে ভালো হয়। কারো কোনো নির্দিষ্ট রোগ নিয়ে কোনো কথা আছে? একজন তো গ্যাসের কথা বললেন, হ্যাঁ বলেন। আচ্ছা, মাইগ্রেন সাধারণত আমি শুনলাম প্রসেনজিৎ দারও আছে, যদিও সে আমার কাছে লুকাইছে। তো মনে না থাকার সাথে মাইগ্রেনের সম্পর্ক নাই, এক। দুই নম্বর হলো একটা বয়সের পরে, বিশেষ করে 30-এর পরে সাধারণত মাইগ্রেন থাকে না, তারপরে এক্সেপশন হইতে পারে। মেবি আপনার নাক বন্ধ আছে, কোনোটা নাক ক্লিয়ার আছে, দেখেন তো দুইটা নাক ক্লিয়ার আছে, দেখেন 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 পুরোপুরি ক্লিয়ার থাকে। আচ্ছা, মেবি আপনার ব্যথাটা কোথায় হয়? ব্যথাটা কোথায় হয়? আচ্ছা, আপনি কি প্রেসার মাপছেন কখনো? হাসপাতালে না, আপনি একটা প্রাইভেট কোনো জায়গায় একটা প্রেসার মেপে দেখেন। শুধু এক পাশেই কি ব্যথা? আপনার হাসপাতালে গেলে কখনো প্রেসার বেশি পাইনি? 140/80 তো বেশি, তো বেশি তো, আপনার তো প্রেসার আছে না। ভালো ডাক্তার খারাপ ডাক্তার ব্যাখ্যা করা আপেক্ষিক, কিন্তু 140 মানে বেশি। প্রেসার 120/80 থাকতে হবে, যে মানে পূর্ণবয়স্ক যে কোনো ব্যক্তির যে কোনো অবস্থাতেই।